স্বাগত একাত্তর সংযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ফরম্যাটটা টি-20, তাই বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে বিভিন্ন ধরনের পরিবর্তন আসবে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সেই বার্তা স্পষ্টভাবেই দিয়ে গেছেন টাইগারদের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। গেল ওয়ানডে বিশ্বকাপে এমন সিদ্ধান্তের সমালোচনা হলেও সেই পলিসি থেকে সরে আসার পক্ষে নন লঙ্কান কোচ। ক্যাপ্টেন শান্ত আভাস দিয়েছেন হাতুরুর সিদ্ধান্তের সাথে দ্বিমত নেই তার, কিন্তু যে কৌশলে গেল বিশ্বকাপে এসেছিল চূড়ান্ত ব্যর্থতা, সেই একই পথে কেন হাঁটবে টিম ম্যানেজমেন্ট? রিপোর্ট দেখে নেব খালিদ জামিলের। আমরা যেভাবে আসছিলাম ওই জায়গায় যদি একই রকম থাকতো হয়তো ডিফারেন্ট কোনো কিছু হলেও হতে পারত। একই রকম থাকলে সাকসেসের পরিমাণটা অনেক সময় বেশি থাকে। নাজমুল শান্তর এমন মন্তব্যের বছর পার হয়নি, গেল ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং লাইনে কার রোল কি হবে সেটা নিয়ে ছিল ধোঁয়াশা। আজ মিরাজ ওপেনার তো কাল অন্য কেউ। ওপেনিংয়ে পরিবর্তন আনায় শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম সহ অনেকের পজিশন ওলট পালট। তাতে লাভের লাভ কি হলো? 9 ম্যাচে মাত্র 2 জয়, 8 থেকে আসর শেষ করে টাইগাররা। ভারতের ব্যাটিং প্যারাডাইসে বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগেছে ওই ব্যাটিং নিয়েই। ধারাবাহিক ছিলেন না কেউই, সবচেয়ে সফল ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ব্যাটার 54.66 গড়, 91.62 স্ট্রাইক রেটে করেন দলীয় সর্বোচ্চ 328 রান। লিটন দাসের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ 284। সেই সময়ে ভারপ্রাপ্ত অধিনায়ক স্বীকার করেছিলেন ব্যাটিং অর্ডারে বিশ্বকাপ চলাকালে অন্তত এতটা পরীক্ষা নিরীক্ষা না করাই ভালো, অর্থাৎ কাজটা ভুল হয়েছিল। কিন্তু ভুল থেকে শিক্ষা বাংলাদেশ কতটা নিতে পারলো? Yeah, T20 cricket, yes, batting order will be changing. That's normal in normal cricket. It's about where you bat and how best you bat. আরেকটা বিশ্বকাপে যাওয়ার আগে টাইগার হেড কোচ মনে করিয়ে দিলেন এবারের মিশনেও ফিক্সড কোনো ব্যাটিং অর্ডার থাকছে না টাইগারদের। তবে ক্যাপ্টেন শান্তর কথায় ভিন্ন সুর। বলছেন প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করা আছে, মাঠে লড়াইয়ে কেবল করতে হবে যার যার কাজটা। যার যার দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করাটা খুব জরুরি। আমার মনে হয় এটা নিয়ে সবাই ইন্ডিভিজুয়াল প্ল্যান করে এবং চিন্তাও করে যে কিভাবে আমি টিমকে দিতে পারবো। তো আমি এটা আশা করি যে এবার হয়তো সবাই ওটা ডেলিভার করবেন। গেল ওয়ার্ল্ড কাপের মতো এবারও বাংলাদেশ দলের বড় সংকট ব্যাটারদের অফ ফর্ম। তার উপর কাকে কোথায় কখন খেলানো হবে তা নির্দিষ্ট করা হয়নি। প্রতিপক্ষ আর কন্ডিশন বিবেচনায় প্রতি ম্যাচের আগে ঠিক করা হবে কার ভূমিকা কি হবে। কিন্তু রান খরায় ভোগা একটা ব্যাটিং লাইন নিয়ে এই পথে হাঁটা সহজ হবে কি? খালিদ জামিল, একাত্তর। বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মিশন নিয়ে আমরা কথা বলতে চাই এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরও একজন সাবেক অধিনায়ক এবং বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। তাদের দুজনকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। এবং আমরা আলোচনা শুরু করতে চাই। রকিবুল হাসান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আশা তো করছি। যোগাযোগ স্থাপন বোধহয় আমরা করতে সক্ষম হয়েছি। আচ্ছা, রকিবুল হাসান সম্ভবত এখন আমাকে শুনতে পাচ্ছেন না। মোহাম্মদ আশরাফুল, আপনাকে দিয়ে যদি আলোচনাটা আসলে শুরু করি আমি। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কী হয়েছে সেটা নিশ্চয়ই আপনার খুব স্পষ্টভাবে মনে আছে, কারণ আপনি একেবারে দলের সাথে সবসময় ছিলেন ভারতে। তো সেখানে আমরা দেখেছি যে কখনো মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে, কখনো মেহেদী হাসান মিরাজ 3-এ খেলেছে, মাহমুদুল্লাহ রিয়াদ 8-এ খেলেছে, 7-এ খেলেছে, 6-এ খেলেছে। তাওহিদ হৃদয়ের ব্যাটিং অর্ডারটা নিচের দিকে নেমে গেছে। অর্থাৎ বাংলাদেশ টিমের আসলে ফিক্স কোনো ব্যাটিং অর্ডার ছিলই না ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, এবং সেটা দলকে ডুবিয়েছে। এটা তো বাস্তবতা। টি-20 ওয়ার্ল্ড কাপে আপনার কি মনে হয় যে এরকম সাফল চলমান থাকবে? ম্যাচ মাত্র 4টা, তো সেক্ষেত্রে আপনি আসলে কি মনে করছেন? হাথুরুসিংহকে যতটুকু চেনেন তাতে করে তিনি কি গ্যাম্বল করবেন, সাফল করবেন কিনা ব্যাটিং অর্ডার? ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে ডেফিনেটলি আমরা যেটা জিম্বাবুয়ে সিরিজে দেখেছি যে তিনজন ওপেনারকে ওপেনিং করতে, আমার ধারণা যে ওয়ার্ল্ড কাপে আমরা হয়তোবা সেই জায়গায় চেঞ্জ দেখব। আমার কাছে মনে হয় যে শান্ত ওপেনিং এ আসবেন তানজিম তামিমের সাথে, নাম্বার 3-তে সাকিব আল হাসান, যেহেতু সে বিপিএলটা চমৎকার খেলেছেন, নাম্বার 4-এ তৌহিদ হৃদয়, 5-এ মাহমুদুল্লাহ, 6-এ জাকির আলী অনিক, 7-এ আমরা হয়তোবা শেখ মেহেদী বা রিশাদ হাসানকে খেলাতে পারি, 7 এবং 8, 9-এ হয়তোবা তানজিম সাকিবকে দেখবো, 10-11-তে মোস্তাফিজ এবং শরীফুল। এই 11 নিয়ে হয়তোবা আমার ধারণা যে শ্রীলঙ্কার সাথে ওনাদের প্ল্যানিং হবে। তো সেই প্ল্যানটা যদি হয়, আমি আশা করব ওনারা যেন এই স্ট্রিক থাকে আমেরিকার সাথে যখন 3টা ম্যাচ খেলবে, এই ধরনের আর কি আমার ধারণা এটা। কারণ আপনি যখন ম্যাচ জিততে হবে আপনাকে কিন্তু জেনুইন বলার লাগবে যারা আপনাকে ম্যাচ জেতাবে। তো সেই জায়গায় 3টা ফাস্ট বোলার সাকিব,
শেখ মেহেদী এবং রিশাদ, 6টা বলার নিয়ে আমি যদি দায়িত্ব থাকতাম, আমি এই বোলিং অ্যাটাক নিয়ে খেলতাম এবং এই ব্যাটিং অর্ডার নিয়ে খেলতাম। তো মোহাম্মদ আশরাফুল, আপনি বলছেন যে ওপেনিং এ পরিবর্তন আসবে, আপনি এক্সপেক্ট করছেন, এবং নাজমুল শান্ত ওপেনিং এ খেলবে, কিন্তু আমরা একটা লম্বা সময় ধরে যেটা শুনে আসছি সেটা হচ্ছে হাথুরুস সিং এর পরিকল্পনা অনুসারে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে নামবে, ওপেনিং এ থাকবেন সৌম্য সরকার এবং লিটন কুমার দাস, এবং সেটা আসলে তিনি 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 বিভিন্ন ফোরামে তিনি এই বিষয়টা বলেছেন যে এটা আসলে তার প্ল্যান, এবং সে কারণে লিটন কুমার দাসও স্কোয়াডেই রয়েছে। তার স্কোয়াডে থাকা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং কিছু সমালোচনাও আসলে হয়েছে। লিটন দাস যেভাবে পারফর্ম করছেন গত 12টা ইনিংসে সব ফরম্যাট মিলিয়ে, তাতে করে তার আসলে দলে টিকে থাকাটা মুশকিল, তারপরেও তিনি রয়েছেন, তো সেটা নিয়েও কথা হয়েছে, জিম্বাবুয়ের এগেন্স্টে পারফর্ম করেননি। তো সেই ক্ষেত্রে লিটন এবং সৌম্য এই ওপেনিং পেয়ার আসলে আপনি আসলে দেখছেন না বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে? না, আপনি যদি আমি যে 11টা বলছি, আমার কাছে মনে হয় এর থেকে বেটার আর কি 11 হবে না। কারণ হ্যাঁ, সৌম্য এবং লিটন টিমে আছেন, কিন্তু যেহেতু সাকিব নাম্বার 3 তে যদি খেলতে চায়, তাহলে কিন্তু আপনার শান্তর ব্যাটিং অর্ডারটা ওপেনিং ছাড়া পিছনে আমার মনে হয় না যে তার জন্য স্যুট হবে। সে টি-20 ওয়ার্ল্ড কাপ বলেন বা রিসেন্টলি যে খেলছেন, নাম্বার 3 এবং ওপেনিং পজিশনটাতে খেলছেন। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমরা 6টা বলার নিয়ে খেলবো, যেহেতু রিশাদ ভালো ব্যাটিং করতে পারে, শেখ মেহেদীও ভালো ব্যাটিং করতে পারে। তো সেই জায়গায় এই দুইজনের কাছ থেকে হয়তো আমরা 8 ওভার না পেলেও 6 ওভার কি 7 ওভার বোলিং যদি পাই এই দুইজনের কাছ থেকে, এবং সাকিবের কাছ থেকে ধরেন আমরা 4 ওভার পেলাম, এবং 3টা ফাস্ট বোলারের থেকে 12 ওভারের জায়গায় যদি আমরা 10 ওভার পাই, তো এইভাবে হয়তোবা তারা হিসাব করবেন যে আমাদের 20টা ওভারের জন্য 5টা বোলার তো জেনুইন লাগবেই, একটা অকেশনাল বোলার, আগে অকেশনাল না, তারা জেনুইনই বোলার। তো সেই জায়গায় বোলিং ইউনিটটা নিয়ে আমি অলওয়েজ ওয়ারিড থাকবো, কারণ ম্যাচ কিন্তু আপনাকে বোলাররা জিতাবে। না না মোহাম্মদ আশরাফুল, আমরা বোলিং এর ব্যাপারটা তো আসলে বুঝলাম, আপনি বারবার নাজমুল শান্তকে যে ওপেনিং এই আশা করছেন বা এক্সপেক্ট করছেন, সাকিবকে সেক্ষেত্রে 3-এ আপনি চাইছেন, বা সাকিব 3-এ হয়তো বা খেলবেও, মানে এটার কারণটা কি? মানে নাজমুল শান্তর আসলে আর ব্যাটিং অর্ডারে কোনো জায়গা আসলে হয় না ওপেনিং ছাড়া, এবং ওপেনিং এ যদি লিটন সৌম্য হয় তাহলে তো বেসিক্যালি একাদশে ক্যাপ্টেনেরই জায়গা হচ্ছে না। ব্যাপারটা কি এই কারণে আপনি চিন্তা করছেন যে হ্যাঁ, ওপেনিং ইজ দ্য অনলি প্লেস যেখানে আসলে নাজমুল শান্তকে খেলানো যেতে পারে, আর তো কোনো জায়গা আসলে নেই? না, এটা আমি মনে করি না, কারণ শান্ত চাইলে 4-এও খেলতে পারেন, কারণ সে স্পিনও ভালো খেলেন। তো সেই জায়গায় তার পজিশন নিয়ে আমি আসলে কোনো ওয়ারিড না। কিন্তু যেহেতু লিটনের ফর্মটা অতটা ভালো নাই, সে এবং তার লাকটাও তার ফেভার করছে না, ডেফিনেটলি আমি আশা করবো যে আমেরিকাতে সে প্রচুর হার্ডওয়ার্ক করবেন এবং তার সব দুর্বলতাগুলো কাটিয়ে উঠবেন। হয়তোবা সুযোগ পেতে পারেন, একটা ম্যাচে হয়তোবা সুযোগ পেতে পারেন, কিন্তু শুরুতে তাকে সুযোগ না দেওয়াটাই আমার কাছে মনে হয় যে তার জন্য ভালো হবে। এবং প্র্যাকটিস ম্যাচ 2টা ম্যাচ আছে, সেখানে ডেফিনেটলি সুযোগ পাবেন। তো সেই সুযোগেতে যদি সে ভালো কামব্যাক করতে পারে, তখন হয়তোবা ডিফারেন্ট ওপেনিং স্লট হতে পারে। কিন্তু তানজিম তামিম যেভাবে লাস্ট 5টা টি-20 ম্যাচ খেলেছেন, তার মধ্যে 2টা তার ইনটেন্ট গুলা ভালো ছিল, বিপিএল এর খেলাগুলো ভালো লেগেছে। তো এখন এই মুহূর্তে 3টা ওপেনারের মধ্যে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে তানজিম তামিম 1 নাম্বার ওপেনার হিসাবেই আমার চোখে, এবং সৌম্য সরকার এবং লিটন তারা হয়তোবা যদি শান্ত ওপেনিং না করে, তখন হয়তো ওই দুইজনের থেকে একজন করবে। আচ্ছা, যদি সেই দুজনের একজন করেন তাহলে আপনি তখন আবার শান্তকে দেখছেন 4 নম্বরে? যদি সাকিব আল হাসান খেলতে চায় নাম্বার 3 তে, কারণ সাকিব আল হাসান নাম্বার 3 তে কিন্তু রংপুর রাইডার্স এর হয়ে খুব খেলেছে। ভালো ক্রিকেট খেলে। তো এখন তার উপরে, সাকিবের উপরে, যে সাকিব কি চাচ্ছেন ওয়ার্ল্ড কাপে, সে কি 3-এ খেলতে চাচ্ছেন আর নাকি কত নাম্বারে খেলতে চাচ্ছেন? কারণ 2023 ওয়ার্ল্ড কাপে কিন্তু কোশ্চেন করা হয়েছিল যে আপনি আসলে কেন নাম্বার 3 তে খেলেননি। সে বলেছিলেন 2019 ওয়ার্ল্ড কাপের পরে যেহেতু সে খেলে নাই, সেই কারণে সে ওইভাবে চিন্তা করতে পারেনি। তো যেহেতু বিপিএল এ সে নাম্বার 3 তে খেলেছেন এবং সাকসেসফুল, তো আমি আশা করতে পারি যে সে ওয়ার্ল্ড কাপে হয়তোবা নাম্বার 3 তে খেলতে চাবেন, এবং খেললে বেনিফিটটা বেশি হবে বাংলাদেশের। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। নোমান মোহাম্মদকে স্বাগত জানাতে চাই 71 সংযোগে। নোমান মোহাম্মদ, আমরা ওয়ার্ল্ড কাপ প্রসঙ্গে আলোচনায় আসলে রয়েছে, স্কোয়াডটা নিয়ে অনেক কথাবার্তা আসলে হয়েছে। স্কোয়াডটা মানে চমক টমক তো এবার স্কোয়াডে তেমন কিছু নাই আর কি, অন্যান্য বার 2-একটা যে চমক থাকে। মানে আপনি কিভাবে স্কোয়াডটাকে মূল্যায়ন করবেন? খুব সংক্ষেপে যদি একটু শুনি আপনার কাছ থেকে, মানে যে নামগুলো আশা করা হচ্ছিল সেই নামগুলোই তো আসলে আছে স্কোয়াডে।
মোরালের সেই নামগুলোই আছে। আমার কাছে শুধু মনে হচ্ছে যে বাংলাদেশ এখানে জেনুইন 8 জন ব্যাটসম্যান নিয়েছে স্কোয়াডে এবং জেনুইন 8 জন বোলার নিয়েছে। 8-8-16 জন মানে আমি সাকিবকে ব্যাটসম্যান বোলার জেনুইন হিসেবে জেনুইন অলরাউন্ডার ধরে নিলাম। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় আশরাফুলের, আমি শুনছিলাম বাংলাদেশের ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে 11টা কিরকম হবে, আশরাফুল যেটা বলছিলেন আইডিয়াল 11 সেরকমই হওয়া উচিত, কিন্তু আমি ঠিক শিওর না যে বাংলাদেশ আসলে প্রপার মাত্র 6 জন ব্যাটসম্যান নিয়ে একাদশ আছে। কারণ বাংলাদেশের টি-20 ফরম্যাটেও আমাদের সমস্যার মূল জায়গাটা হচ্ছে গিয়ে ব্যাটিং। আমরা ওয়ানডেতেও দেখি আমাদের বোলাররা টাইম এন্ড এগেইন ডেলিভার করেন, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেন। সেই জায়গাটাতে আমরা জিম্বাবুয়েকে সিরিজও দেখেছি, আমরা বিনা উইকেটে মানে ফার্স্ট উইকেট পার্টনারশিপে 101 করে ফেলেছি, সেখান থেকে 42 রানে লাস্ট 10 উইকেট হারিয়ে ফেলেছি। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে 157 রানে আমরা আটকে গেছি 20 ওভারে। সো এরকম একটা টিম ওয়ার্ল্ড কাপের প্রথম 2টা ম্যাচে অ্যাটলিস্ট শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে 6 জন মাত্র জেনুইন ব্যাটসম্যান নিয়ে খেলবেন, এটা আমার কাছে মনে হয় না। সো দ্যাটস ওয়াই আমার কাছে ওই জায়গাটাতে মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যান একজন কম হয়েছে। আবার আপনার স্কোয়াডটা তো 15 জনের, আপনি সব জায়গায় তো আর আপনি কভার করতে পারবেন না। সাকিবকে দিয়ে আপনি 2 জনের প্লেস কভার করতে পারেন, এরকম অনেক তো আমাদের আসলে প্লেয়ার নেই। এবং ওই বোলিং লাইন আপের জায়গাটা তো আমাদের 4 জন পেসার 4 জন স্পিনার রয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ টিমের ফোকাসটা অনেক বেশি পরের 2টা ম্যাচে রয়েছে, যে কারণে স্পিনারের সংখ্যা বেশি। আমি আসলে ওই জায়গাটাতে আরেকজন যদি পেসার বাড়ানো যেত, আমি বলছি একজন ব্যাটসম্যান বাড়ানো যেত, একজন পেসার বাড়ানো যেত। তো আমার কাছে সমাধানটা ছিল হচ্ছে কি এরকম, যদি তানভীর ইসলামের জায়গায় মোহাম্মদ সাইফুদ্দিনকে স্কোয়াডে রাখা হতো তাহলে হচ্ছে কি সবকিছু কভার করতো। অ্যাপার্ট ফ্রম দ্যাট স্কোয়াড ইজ মানে ভেরি মাচ। আরেকটা ব্যাপার এবার একটু মোহাম্মদ আশরাফুল আপনার কাছ থেকে শুনি। বাংলাদেশ 21 সাল থেকে যদি আমরা হিসাব করি, 21-এ বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে, 22-এ বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে, 2024-এ বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চলেছে। সো 21 থেকে 24 3 বছরের ভেতরে মানে তিনটা টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলবে, কিন্তু দলের ভেতরে উইকনেস স্পষ্ট একেবারে। তো ওয়ার্ল্ড কাপ আমরা খেলে যাচ্ছি একের পর এক, কিন্তু উইকনেসের জায়গাগুলা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। এখনও পাওয়ার প্লেতে বাংলাদেশ সেভাবে ভালো রান করতে পারে না, স্ট্রাইক রেটে খেলতে পারে না। তো এটা কেন তিনটা ওয়ার্ল্ড কাপ এই সময়ের ভেতরে আমরা খেললাম এবং এখনও আসলে আমরা তেমন কিছু আশাই করছি না। টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের তেমন কোনো প্রত্যাশা আসলে নেই। মানে ক্যাপ্টেন নিজেই বলছেন যে মানে এই ফরম্যাটে আমরা তো খুব ভালো খেলি না, সো বড় আশা টাশা না করাই ভালো। মানে কেন আসলে আপনি যদি 2021 এবং 22 টি-20 ওয়ার্ল্ড কাপ দেখেন, আমাদের 2021-এ তো খুবই খারাপ হয়েছিল। স্কটল্যান্ডের কাছে আমরা হেরেছি, আমরা হেরেছি, কিন্তু অপরচুনিটি ছিল, অনেকগুলো ম্যাচ আমাদের জেতার অপরচুনিটি ছিল, বিশেষ করে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জেতা উচিত ছিল, ওয়েস্ট ইন্ডিজের সাথে জেতা উচিত ছিল, ওয়েস্ট ইন্ডিজের সাথে জেতা কাছাকাছি ছিলাম আমরা। তো আমাদের অনেকগুলো ম্যাচ জেতার কাছে গিয়েছিলাম, কিন্তু জিততে পারিনি। 2022-এ আমাদের সেরা ওয়ার্ল্ড কাপ বলবো এখন পর্যন্ত, যে 8টা ওয়ার্ল্ড কাপ খেলেছি। 2007-এ আমাদের ফার্স্ট উইন ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে, তারপর থেকে কিন্তু আর বড় কোনো টিমের সাথে আমাদের জয় নেই। জাস্ট জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডই আমরা লাস্ট 2022 সালে যেটা হয়েছে অস্ট্রেলিয়াতে, সেখানে আমরা উইন করেছিলাম 2টা ম্যাচ। এছাড়া আমাদের কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে বলার মতন নাই। দেখেন যে প্লেয়ার কিন্তু ওই সেমই আছে, কোনো চেঞ্জ নেই। মোহাম্মদ আশরাফুল 2022-এ বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জেতার মতো অবস্থায় ছিল এবং ম্যাচটা জিতলে বাংলাদেশ সেমিফাইনালেও খেলতে পারতো। রাইট, সেটাই। আজকে এত ইজি ম্যাচ আমরা হেরেছিলাম, সেটাই যে প্লেয়ার কিন্তু সেমই আছে। আপনি যদি দেখেন যে ওই 2022 এবং 21 এবং এই 24-এ এসে আপনি প্লেয়ারের অলমোস্ট কাছাকাছি প্লেয়ারই যারা টপ অর্ডারে ব্যাটিং করবেন। ওই সময় আপনার সৌম্য সরকার লিটন ভালো ফর্মে ছিল না। 2021-এ এসে পাকিস্তান সিরিজে তাকে বাদ দেওয়া হলো। সৌম্য সরকারকে অস্ট্রেলিয়াতে নেওয়া হলো যে না, সে বাউন্সি উইকেটে ভালো খেলে, সেই কারণে নেওয়া হলো। এবারও যে দেখেন যে আপনার এমন কিন্তু আহামরি কোনো পারফরমেন্স নাই দুইজনেরই, কিন্তু দুইজনই এক্সপিরিয়েন্স বলে আমরা তাদের সিলেক্ট করেছি, যেহেতু আমাদের হাতে আর কোনো প্লেয়ার নাই। তো রেজাল্ট আপনি কিভাবে আশা করেন? যে এমন হতো যে তাদের জায়গায় আমাদের 2-3টা প্লেয়ার আছে যে যারা 50 এভারেজে রান করছে, 150 স্ট্রাইক রেটে রান করছে, তাহলে আপনার রেজাল্ট হতো। ওই 2021 থেকে 2024-এ ওই সেম ওপেনারদের নিয়ে আমরা যাচ্ছি, যাদের ফর্ম সেমই আছে। তো সেই জায়গায় আমাদের আসলে ইমপ্রুভমেন্ট হওয়ার তো কথা নয়, যা হওয়ার তাই হওয়ার কথা। একেবারে তাই।